আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, বগুড়া ছেড়ে। দেখতে পাচ্ছেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এখানে আসছি। সো দীর্ঘ 9 দিন ছুটি কাটিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে সেদিনই আসলাম, আবার 9 দিন কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তো ঘড়িতে বাজে হচ্ছে 8:26। দেখি আজকে বগুড়া যেতে ঢাকা যেতে কতক্ষণ লাগে। আসার দিন ভালোই সময় লাগছিল, কারণ ঢাকার ভিতরে জ্যাম খাইছিলাম, আবার পিলিয়ন ছিল আমার সাথে সেদিন, এই জন্য একটু ভালোই ব্রেক দেওয়া লাগছে। আজকে আশা করি তাড়াতাড়ি ঢাকা পৌঁছাইতে পারবো আল্লাহর রহমতে। এবং পিলিয়ন নাই, আজকে আমি একাই। সো দেখা যাক কি হয়। এই যে বনানী পার হচ্ছি এবং অফিসিয়ালি হাইওয়েতে ইন করলাম। এবং আজকে রাস্তাঘাটে প্রচুর বাস থাকবে, কারণ ঢাকার উদ্দেশ্যে সবাই যাবে আজকে। এই যে পিছনে একটা ওয়ারিং দেখাই যাচ্ছে। তো চলুন সাথে থাকুন, রাস্তাঘাটে সব কিছুই শেয়ার করবো। এদের কি দাম বেশি? ইয়ে করেন, 300 টাকা দেন। 300? হ্যাঁ। এনএস বাজাজ কোম্পানির পালসার। বাজাজ কোম্পানির এটা আগে বেরোইছে। পালসারের সাথে এটা মিলছে না কোথায়? এটা আগেকার মডেল, এটার পরে এটা বেরোইছে। ডাব হ্যাঁ, ওইটার পরে এটা বেরোইছে, এটার পরে আবার আরেকটা আসছে। এখনো বেচা কেনাই হতেইছে। হ্যাঁ, এটা তো লেজেন্ড, এটা এখনো চলে। এখান থেকে তেল তুললাম। এই জায়গাটা যে কি, শেরপুর পার হয়ে একটা জায়গা, গ্রাম আদালত। ও কি সুন্দর, পাহাড়ের উপরে একটা গ্রাম আদালত, সালিশি কেন্দ্র। দেখ, এখান থেকে তেল তুললাম 300 টাকার, কারণ এখানে অকটেন হচ্ছে 145 টাকা লিটার। এই জন্য অল্প করে উড়াইছি, 5 টাকা বেশি এখানে। দেখ, শহরের বাইরে বেশি হবেই স্বাভাবিক। এখন যা উঠাইছি এই দিয়ে ঢাকা চলে যেতে পারবো, পরে ঢাকা যেয়ে বেশি করে উঠাইতে হবে। আমার গাড়ি পেট ভরা, ঢাকা পর্যন্ত তার আর ক্ষুধা লাগবে না, এখন আমি নিশ্চিন্ত। আমি সামনে চাইলে ভরতে পারতাম, বাট আমি যত তাড়াতাড়ি সম্ভব ভরে নিলাম, কারণ আসলে তেল না থাকলে একটা মাথার মধ্যে প্যারা কাজ করে, ঠিক আছে? এখন তেল আছে, কোনো প্যারা নাই, আমি ঢাকা পৌঁছাইতে পারবো যেভাবেই হোক। সো সাথে থাকুন, সামনে যাই। নাবিলে দাঁড়াইতে চাইছিলাম, দাঁড়াবো না, যত তাড়াতাড়ি পারি আগায় নেই। সামনে যে হাটিকুঙ্গুল পার হয়ে দাঁড়াবো, যমুনা সেতুর আগে হয় যমুনা সেতুর পরে, ঠিক আছে? তো এই তো চলুন যাওয়া যাক। হাটিকুঙ্গুল পার হচ্ছি এখন ঘড়িতে বাজে 9:16। খুব বেশি সময় লাগে নাই, 8টা দিকে মনে হয় রওনা দিয়েছিলাম। এখন 1 ঘন্টা পার হয়েছে। যাই হোক, বেশি সময় লাগবে না, রাস্তা মোটামুটি ফাঁকা, আর রাস্তার কন্ডিশনও তো ভালো জানেনি। এই যে মাঝখানে হচ্ছে কিছু ঢালাই করার রাস্তা আছে, ওই জায়গায় একটু ঝাঁকি পাওয়া যায়। তাছাড়া পিচ করা যে রাস্তাগুলো একদমই বাটারি স্মুথ। গাড়িও খুব ভালো পারফরমেন্স করতেছে, যদিও আমি বেশি স্পিডিং করতেছি না। অনেকে দেখতেছি আমার ওভারটেক করে যাচ্ছে, আমি 70, 80, 90 এর মধ্যেই রাখতেছি। দরকার নাই আসলে কন্ট্রোলের বাইরে যে চালানো, সবসময় নিজের কন্ট্রোলের মধ্যে স্পিডিং করা উচিত, যাতে আপনার ইমার্জেন্সি ব্রেক করা লাগলে আপনি যাতে গাড়িটা ব্রেক করতে পারেন, ঠিক আছে? যমুনা সেতুতে টোল দিয়ে উঠে পড়লাম। এখন হ্যান্ড গ্লোভসটা পরার সুযোগ পাই নাই, হ্যান্ড গ্লোভসটা পরে নিই, এখানে একটু দাঁড়ায়। 50 টাকা
টোল দিয়ে যমুনা সেতুতে উঠে পড়লাম। এখন যমুনা সেতু, আরে রাস্তা একটু খারাপ। এখন যমুনা সেতু পার হবো। আসার দিন যমুনা সেতু আপনাদেরকে দেখাইতে পারি নাই, তো আজকে সেই অভাবটা পূরণ করে দিচ্ছি। এই পাশ থেকে যমুনা সেতু দেখতেই সুন্দর লাগে, কারণ এই পাশে হচ্ছে আপনার রেলের যে লাইনটা হয়েছে, মানে রেল সেতু আর কি নতুন, ওইটা দেখা যায়। আর পুরাতন যে রেল লাইনটা ছিল ওইটাও দেখা যায়। পুরাতনটা এখনো আছেই, উঠায়নি, শুনছিলাম যে উঠাবে। এই যে দেখুন নতুন যে রেল সেতুটা হয়েছে, এখন কিন্তু ট্রেন ওই দিক দিয়ে যায়। আর এই যে যমুনা সেতু, আরে গাড়ি কি হয়েছে, সব নামাইছে, মেবি চাকা টাকা পাঞ্চার হয়েছে। যাই হোক, এই যে রেল সেতু একদম যমুনা সেতুর প্যারালালি চলে গেছে, খুবই সুন্দর। এখন ট্রেন একদম ফুল স্পিডে এটা যেতে পারে। আগে ট্রেন থাকার কারণে যমুনা সেতুর উপরে প্রেশার পড়তো এবং যমুনা সেতুর অনেক ক্ষতিও হয়েছিল। এখন কিন্তু ইজিলি যাওয়া আসা করতে পারতেছে ট্রেন। ঢাকা থেকে আসলে মনে হয় যমুনা সেতু পার হইলেই মনে হয় বাড়ি চলে আসলাম, আর এখন যমুনা সেতু পার হওয়ার পরে মনে হচ্ছে যে বাড়ি ছেড়ে গেলাম। চাইলেই আমি খুব ইজিলি ওভারটেক করতে পারতেছি, যেমন এই যে সামনে একতা আছে, আমি যদি এখন চাই একতাকে ওভারটেক করে যেতে পারবো। ওটা কোনো আমার জন্য ব্যাপারই না। আমার মনে করেন ইনস্ট্যান্ট যে স্পিডটা খুবই ভালো পাওয়া যায় এনএসে, এইটা আমাকে কোনো হতাশ করে না। দেখুন একতাকে আমি এখন ওভারটেক করার ইচ্ছা জাগছে, তো ওভারটেক আমি করবো। দেখুন বেশি সময় লাগবে না, এই যে একদম ফুল পিক আপ মায়ের ওভারটেক করে ফেলছে, ব্যাপারই না। তো আসলে হাইওয়েতে এই জিনিসটাই আপনার দরকার। আপনার মনে হইলো আপনার একটা ওভারটেক করতে হবে, ইনস্ট্যান্ট যদি আপনি ওভারটেক করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রিস্ক থেকে যায়, ঠিক আছে? তো আমার স্পিড আছে দেখে যে আমি স্পিডিং করবো এরকম না, আমি 80, 90, 70 এরকমই রাখতেছি। বাট ওভারটেকিং করার সময় আমি আমার রেডি পিক আপ যেটা দরকার ওইটা ইউজ করতেছি। তো এই জন্যই এনএস ইজ দ্য বেস্ট ফর হাইওয়ে। আমাকে কখনোই হাইওয়েতে সে হতাশ করে নাই, যদিও ঢাকা শহরে আমাকে হতাশ করে মাঝে মধ্যে, কারণ জ্যামের মধ্যে পড়লে আর অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো ও চাই হচ্ছে এরকম হাইওয়ে, ও চাই এরকম ফাঁকা রাস্তা এবং এরকম স্মুথ রাস্তা। তো গাড়িটা কিন্তু হাই, মানে একটু হাই। আমার জানা মতে বাংলাদেশের টুরিং বাইক ছাড়া আপনি আপনার কমিউটার বাইক থেকে শুরু করে স্পোর্টস বাইকের মধ্যে সব থেকে উঁচু বাইক হচ্ছে এনএস। তো উঁচু বাইক হওয়ার কারণে আমি এই যে হাইওয়েতে চালাচ্ছি, আমার কিন্তু একটা আলাদা একটা কনফিডেন্স পাওয়া যায়, ঠিক আছে? সিটিং পজিশনও কিন্তু অনেক উঁচুতে, তো আমি কিন্তু আলাদা একটা কনফিডেন্স পাচ্ছি চালায়। এবং এই যে হাই আরপিএম এ কিন্তু যে সাউন্ডটা আসে খুবই স্মুথ একটা সাউন্ড। সো যাই হোক, ওভারঅল খুবই ভালো একটা পারফরমেন্স পাই আমি এই বাইক থেকে। এবং মাইলেজও কিন্তু বলতে গেলে হাইওয়েতে কিন্তু আমি 55+ মাইলেজ পাইছি এবার। ঢাকার মধ্যে আমি 50 পাই, আশেপাশে 50 এরকম, বাট হাইওয়েতে 55+ মাইলেজ পাইছি। যেমন টোটাল হচ্ছে আসার দিন 1100 টাকা, 1050 টাকার তেল উঠাইছিলাম, তারপরে উঠাইছি হচ্ছে 500, আর আজকে উঠাইলাম হচ্ছে 300। তো ধরুন যে টোটাল হচ্ছে 1850 বা 70 টাকার তেল। সো আমার গাড়ি এখন চলছে টোটাল এই তেলে 609 কিলোমিটার এখন পর্যন্ত। আরও হচ্ছে 3 দাগ আছে, ইনশাল্লাহ আমি ঢাকা চলে যেতে পারবো। তো ঢাকা যাওয়ার পরে আমি একটা ওভারঅল হিসাব করব। তো আমি এর আগে একটা হিসাব করছিলাম যে 55+ মাইলেজ এরকম পাইছি। যাই হোক, খুবই ভালো 55+ কার্বোরেটর থেকে, বাইক থেকে এরকম মাইলেজ পাওয়া। তারপরে আবার 160 সিসি ইঞ্জিন, 4 ভালভ ইঞ্জিন। সো এইটাকে তুলনা করা যেতে পারে হচ্ছে আপনার অ্যাপাচি 4Bর সাথে। 4B একটু আগায় থাকে, বাট 4Bতে আবার সমস্যা আছে, আপনার 4B কন্ট্রোলিং ভালো না এবং ব্রেকিং ভালো না, ঠিক আছে? বাট এইটাতে কিন্তু ব্রেকিং, কন্ট্রোলিং সব কিছুই বেটার। একটা ব্রেক নিব, অনেকক্ষণ রাইড করতেছি,
এক টানে যমুনা সেতু পার হয়ে এসেছি। তো একটা ব্রেক খুবই দরকার। তো সামনে যাই, গাছপালার নিচে একটা ব্রেক নিব আর ঠান্ডা পানি খাবো। সো ব্রেকটা যদিও আমার রাইড করতে কোনো অসুবিধা হচ্ছে না, তারপর একটা ব্রেক নিই, পানি টানি খাই, তারপরে আবার জার্নি স্টার্ট করি। আমি বাইকটা দেখাই। আরে পড়ে যাস না রে ভাই, থাক থাক। এই হচ্ছে বাইক, সামনে একটা ব্যাগ নিয়েছি, পিছনে একটা ব্যাগ। এই তো খুব কমফোর্টেবল রাইড করতেছি, কারণ ঘাড়ে আজকে কোনো ব্যাগ নেই আমার, আমি পুরো ফ্রি। যদি একটু দেখাই, এই যে দেখছেন আমি পুরো ফ্রি, ঘাড়ে কোনো ব্যাগ নেই। তো সাথেই থাকুন। টাঙ্গাইল কালিহাটি বাস স্ট্যান্ডে চলে আসছি। এখানে একটু জ্যাম পাচ্ছি, দেখতেই পাচ্ছেন, কারণ এখানে এই যে বাস স্ট্যান্ড, যাত্রী নামাচ্ছে ওঠাচ্ছে, এই জন্য একটু জ্যাম পড়ছে। এটা পার হলে মোটামুটি একদম চন্দ্রা পর্যন্ত যেতে পারবো কোনো জ্যাম ছাড়া। আশা করি মাঝখানে আর কোনো এরকম জ্যাম পড়বে না। তো আজকে খুবই তাড়াতাড়ি আসছি, প্রায় 1 ঘন্টা 15 মিনিটে হচ্ছে বগুড়া থেকে যমুনা সেতু পার হয়ে চলে আসছি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আর 1 ঘন্টার মধ্যে হচ্ছে আমি চন্দ্রা যেতে পারবো ইনশাআল্লাহ। সো এখানে একটু দাঁড়াইছিলাম ব্রেকের জন্য, এইটা কোন জায়গা জানি না, তবে টাঙ্গাইল পার হয়ে আর কি। এখানে একটু পানি টানি খেলাম, ঠান্ডা পানি। এখন বের হয়ে যাব, দেখি এখান থেকে ঢাকার আরো 64 কিলো দেখাচ্ছে। এখান থেকে আমার বাসা ডিফেন্স হাউস, আরো 64 কিলো যেতে লাগবে 1 ঘন্টা 22 মিনিট। চলে আসছি বলা যায়, তাই না? 64 কিলো বেশি বেশি একটা দূরত্ব না। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি আসার টাইমে একটা জিনিস খেয়াল করলাম, 2 জায়গায় কিন্তু স্পিড গান নিয়ে পুলিশ দাঁড়ায় রয়েছে এবং তারা অ্যাক্টিভলি স্পিড চেক করতেছে। সো স্পিডিং করা যাবে না, স্পিডিং করলে কিন্তু মামলা খেয়ে যাবে। ঠিক আছে, অনেক গাড়িকে দেখে থামাইছে, থামায় মামলা দিচ্ছে। তো আমি আসলে নিজেও জানি না এখানে বাইকের জন্য স্পিড কত, তবে 70-80-তে চালাচ্ছি, কোথাও এখনো দাঁড়ায়নি। দাঁড়ায় যদি মামলা দেয় কিছু করার নেই, কারণ এখানে আসলে কোথাও লেখা নাই যে এখানকার আপনার ম্যাক্সিমাম স্পিড কত। ঠিক আছে, বাইকের জন্য বা যে কোনো যানবাহনের জন্যই। এখন আসি হচ্ছে কড্ডা, এখান থেকে আর 22 কিলো আমার বাসা। তো ক্যামেরা ব্যাটারিতে বেশি চার্জও নেই, আর এখান থেকে লাগবে আমার আর 40 মিনিট অ্যাজ পার গুগল ম্যাপ। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আশা করি বগুড়া টু ঢাকা ঈদ যাত্রা, মানে ঈদের ছুটি শেষে বাড়ি ফেরা, আপনাদের ভালোই লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে ভিডিও রেগুলার দিতে পারি না, তারপরও চেষ্টা করি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।